বাংলাদেশ ব্যাংক 6,500 কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছিল এই ব্যাংকে, আপনারা হয়তো জানেন। এখন আপনি বলতে পারেন যে 6,500 কোটি টাকা দিল, তাও আপনারা ঘুরে দাঁড়াতে পারলেন না, এখন বলছেন আপনারা ঘুরে দাঁড়াবেন, কীভাবে সম্ভব, তাই না? এখন এখানে একটা ক্যাচ আছে, সবাই কিন্তু সবসময় বলে যে শুভঙ্করের ফাঁকি, যে 6,500 কোটি টাকা দিল কিন্তু উইথ 10% ইন্টারেস্ট। এটা কিন্তু আপনারা জানেন না যে বাংলাদেশ ব্যাংক এটা দিয়েছিল উইথ 10% ইন্টারেস্ট। এবং দ্য মোস্ট আশ্চর্যজনক সবচেয়ে কথা যেটা, সেটা হচ্ছে যে এই 6,500 কোটি টাকা যখন ওনারা দিলেন, ব্যাংকটা কিন্তু এই SIBL এর স্পেসিফিক্যালি ইউটিলিটি বিল নেওয়ার খুবই বড় একটা নেটওয়ার্কিং ছিল। বাংলাদেশের মোস্ট অফ দ্য আপনার যে ইউটিলিটি বিল, পানির বিল বলেন, গ্যাসের বিল বলেন, বিদ্যুতের বিল বলেন, টেলিফোনের বিল বলেন, এটা SIBL কিন্তু কালেক্ট করতো। এগুলো চালু হলো নতুন করে। চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক কী করা শুরু করলো, প্রতিদিন যে টাকাটা ডিপোজিট হতো সেই টাকার থেকে 10% টাকা করে সাথে সাথে কেটে নিত। এগুলো কিন্তু আপনার কেউ জানেন না, জানেন, মানুষকে কখনো জানানোও হয়নি, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেও না, কারো তরফ থেকে না। এর ফলশ্রুতিতে যেটা হলো, ব্যাংকটার যে লিকুইডিটিটা দরকার ওইটা কখনো স্থিতিশীল হয়ই নাই, বিকজ এভরি টাইম বাংলাদেশ ব্যাংক প্রত্যেক দিনের হিসাব থেকে 10% করে তাদের ইন্টারেস্ট কেটে নেওয়া শুরু করলো। ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পেল না। এবং এই ব্যাপারে তদানীন্তন যারা আপনার পরিচালনা পরিষদে যে 4জন স্বতন্ত্র পরিচালক ছিলেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগকৃত, ওনারা কোনো স্টেপও নেন নাই, বক্তব্য দেন নাই, বা বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনাও করেন নাই যে না এটা করলে ব্যাংকটা দাঁড়াতে পারবে না, লিকুইডিটি ক্রাইসিস থেকে যাবে। যা হওয়ার তাই হলো, বাংলাদেশ ব্যাংকের এই কর্মকাণ্ডের কারণে ব্যাংকটার লিকুইডিটি ক্রাইসিসই রয়ে গেল। 10% করে সুদ তো ওনারা কাটলেনি, অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম ওনারা 6,500 কোটি টাকাও কেটে নিয়ে চলে গেলেন। এখন ব্যাংকের কোনো লিকুইডিটি নেই। লিকুইডিটি না থাকার কারণে আসলে এই যে 1.5 বছরের যে সমস্যাটা, এইটাকে গ্রাউন্ড করেই কিন্তু আপনার 5/11/2025 নভেম্বর মাসের 5 তারিখ 2025-এ বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিল এটাকে মার্জার প্রক্রিয়ার আওতায় আনবে অফিসিয়ালি। তার আগ পর্যন্ত কিন্তু ওনারা 1 বছর ধরে অনবরত মিডিয়ার সামনে আনঅফিসিয়ালি বলে গিয়েছেন যে আমরা এটা করবো, এটা করবো, এটা করবো। তাতে কী হয়েছে, পাবলিক কনফিডেন্স চলে গিয়েছে কমপ্লিটলি। অফিসিয়ালি ওনারা এটা করলেন নভেম্বর মাসে 5 তারিখে 2025 সালে, এবং ওখানে ওনারা স্পেসিফিক রিজন দেখালেন যে যেহেতু আমরা 6,500 কোটি টাকা সহায়তা দিয়েছি এবং 1.5 বছরে আপনারা ঘুরে দাঁড়াতে পারেননি, এর জন্য আমরা এটাকে মার্জার প্রক্রিয়ার আওতায় নিয়েছি। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বাংলাদেশ ব্যাংকের কাছে, আপনাদের থ্রুতে আমি করব, যে এই যে 1.5 বছর ব্যাংকটা চালালো, কে চালালো, আর এই ব্যর্থতার দায়টা কার? বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকটাকে আসলে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকই চালিয়েছে তার প্রক্সিদের মাধ্যমে, চালিয়ে ব্যাংকটাকে তারা নিজেরাই নন ভায়াবল রেখে ওইটাকে যুক্তি দেখিয়ে এখন ব্যাংকটাকে তারা মার্চ করছে। এই কথাগুলো আপনাদের সামনে কেউ কখনো বলেনি। আমি অনেক প্রেস কনফারেন্স দেখেছি, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্য শুনেছি, ওনারা কখনো এগুলো ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেন, ওনার এসব কথাবার্তা ওনারা কখনো বলেন না। এবং আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, 2টা জিনিস আছে, যে 2টা জিনিস সবসময় প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে, তফসিলি ব্যাংকে মেনটেন করতে হয়। প্রতিদিনের হিসাব রাখতে হয়, সপ্তাহের হিসাব বাংলাদেশ ব্যাংকে দিতে হয়। সেটা হচ্ছে আপনার 2টা রেশিও, যেটা কিনা না থাকলে ব্যাংক চলতেই পারবে না। একটা হচ্ছে CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে SLR, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এই 2টা রেশিও মেনটেন করতে হয় সম্মিলিতভাবে। একটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, যে কোনো ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই রেশিওটা হতে হয় 11%, আর অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে 13%-এর মতো রাখতে হয়। এগুলো কেন রাখতে হয় জানেন? প্রতিদিন যে লিকুইডিটিটা দরকার হয় ব্যাংকের, আমানতদারকে টাকা দেওয়া, বিভিন্ন আপনার ডিমান্ড ফুলফিল করার জন্য, তা যাতে স্টেবল থাকে। এখন SIBL এর আমার যতটুকু জানা আছে, অন অ্যান্ড অফ 30,000 কোটি টাকার মতো আমানত আছে। সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, প্রায় 3300 কোটি টাকা তাকে লিকুইডিটি রাখতে হবে এভরিডে টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দি ডিপোজিটার্স।